নমস্কার। জীবনের গল্পকথা অনুষ্ঠানে আজ আমরা এমন একজন ব্যক্তিত্বকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, নামটি আমি পরেই বললাম। জীবনের রং রস যেখানে মিশে যায় সেখান থেকেই শুরু হয় জীবনের আনন্দ, তৃপ্তি। আমরা যেই কাজটি করি, যেই কাজের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাই, সেই কাজটি শুরু করেছিল তিনি অনেক আগে। নিশ্চয়ই বুঝতেই পারছেন কার কথা বলছি। ত্রিপুরা রাজ্যের এমন একজন বরিষ্ঠ সাংবাদিক, যিনি হয়তো আমারও কাজ করার অনেক আগে থেকে কাজ করছেন। আমাদের এই টিভিটি 25 বছর পা দিতে চলছে, হয়তো তারও অনেক আগে। তাকে দেখে দেখে আমরা অনেক কিছু শিখেছি। অনেকেই হাত ধরেছে, যার হাত ধরে আজ চিনেছে ত্রিপুরার সাংবাদিক জগৎকে। তেমনই একজন ব্যক্তিত্ব ত্রিপুরা রাজ্যের একজন বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য। দাদা নমস্কার, স্বাগত স্টুডিওতে। আমরা আজ খুব জানতে ইচ্ছে করবে যে জয়ন্ত ভট্টাচার্যকে আমরা জানি, সকলে জানি, সাধারণ মানুষ জানবে যে আপনি কেমন ছিলেন ছোটবেলাটা। ছোটবেলা বলতে আমার জন্ম হয়েছিল এই শহরের দক্ষিণাঞ্চলে, আমাদের যে পৈতৃক বাড়ি। তো আমার যৌথ ফ্যামিলিতে কিন্তু আমার জন্ম হয়েছিল। আর কি বলবো, আমি আমার কৈশোরকে সবসময় মিস করি, কারণ এটা ছিল ছোটবেলা। এখন তো আপনাকে যেরকম দেখি খুব ভারী মানুষ, একটা শান্ত মানুষ, যেমন আমাকে অনেকে জানে যে খুব চঞ্চল মানুষ। আপনি কি খুব শান্ত ছিলেন না দুষ্টুমি করতেন ওই বয়সে? না, সেটাই আমি বলছিলাম যে প্রথমত আমি বাড়িতে মানে প্রথম ছেলে সন্তান। হ্যাঁ, আর দাদু এবং ঠাকুমা মানে তাদের আমি ছিলাম চোখের মনির মতো আর কি। হ্যাঁ, মানে এত আদর যত্ন আমি পেয়েছি। আর আমি নাকি খুব মোটা সোটা ছিলাম এরকম, কিন্তু মা বলে যে তুই তো সাংঘাতিক দুষ্টু ছিলি, মানে এত দুষ্টু মানে তোকে আটকানো খুব মুশকিল হতো। আর বোঝা যায় না। হ্যাঁ, আর তোকে শাসন করা মুশকিল ছিল, কারণ দাদু এবং ঠাকুমার মানে চোখের মনি থাকায়। এই আর কি। বাবা কি করতেন দাদা? বাবা সরকারি কাজ করতেন। বাবার নাম কি? আমার বাবার নাম স্বর্গীয় তপন কুমার ভট্টাচার্য। মা? মা এমনিতে হাউস ওয়াইফ। না, মা বাবা কেউ নেই, মানে মাথার উপরের ছাদটা আর নেই। ভাই বোন কজন ছিল? আমরা 5 জন ভাই বোন। এরকম। তো আসলে আমাদের কি হয়েছে, মানে দেশ ভাগটা মানে আমাদের পরিবারে সাংঘাতিক রকমের ছাপ ফেলেছে। এই ব্রাহ্মণবাড়িয়াতে আমার যে পৈতৃক বাড়ি, আমি গিয়ে। মানে আপনি ব্রাহ্মণবাড়িয়া পৈতৃক বাড়ি? হ্যাঁ, আমার জন্ম এখানে। বুঝতে পারছি। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়াতে পৈতৃক বাড়ি, আমি দেখেও এসেছি। আসলে হয়েছে কি, আমাদের বেশ বড় বাড়ি ছিল। মানে আমি বলতে চাই না, সবাই তো অনেক কিছু বলে, তো মানে জমিদারি ব্যাপারটা ছিল, এটা আমি বলতে চাই না। হ্যাঁ, তো তারপর আমি মানে সবাই যখন বলতো বাড়িতে, এবং যেহেতু আমি ঠাকুমার সঙ্গে খুব ক্লোজ ছিলাম, মানে ক্লাস 7 অবধি আমি ঠাকুমার সঙ্গেই ঘুমিয়েছি। তো আমি অনেক রকমের গল্প শুনেছি, মানে সেটা সুভাষ বোস যখন ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলেন, হ্যাঁ, বা মুকুন্দ দাস কবিরাজ আমার ঠাকুরমার গ্রামে গিয়েছিলেন, মানে এইরকম। তো যার ফলে আমাদের বাড়ি কেমন ছিল ইত্যাদি সবই আমি শুনতাম, কিন্তু আমার বিশ্বাস হতো না, কারণ বলা যায় যে একটা একেবারেই মধ্যবিত্ত পরিবারে আমি বড় হচ্ছিলাম। তারপর সত্যি আমি সাংবাদিক হওয়ার পরে মানে দর্শন করতে গিয়ে, হ্যাঁ, আমি ওই তখন বাপি ছিল ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সেক্রেটারি। ওকে আমি বললাম যে শামগ্রামে আমাদের বাড়ি, আমাকে নিয়ে যেতে পারবে? তো সে তখন নিয়ে গিয়েছিল। তো গিয়ে দেখি যে বাড়িটা বেশিরভাগ ভেঙে ফেলেছে, হ্যাঁ, কিন্তু একটা অংশ এখনো আছে, যেটা দেখে অনুভব করা যায়। হ্যাঁ, এবং দোতলার ছাদেও আমি উঠেছি। হ্যাঁ, কত বছর পুরনো। হ্যাঁ, ওই রকম। যাই হোক, সেই দিকে যাব না, কিন্তু আমাদের কি হয়েছে, দেশ ভাগের পরে আমরা আমাদের পুরো বাড়ি এবং মানে সম্পত্তি সব ফেলে দিয়ে আমরা এসেছিলাম।
কিন্তু এখানে এসে তখনকার সময়ে তবু 50,000 টাকা ম্যানেজ করে আনা গিয়েছিল। তখন 50,000 তো অনেক বেশি, অনেক টাকা। অনেক টাকা। হ্যাঁ, তখন ইম্পেরিয়াল ব্যাংক একটা ছিল, তো সেখানে আমার দাদু টাকাগুলো রেখেছিলেন আর কি। কিন্তু এই ব্যাংকটা কিছুদিন পরে ফেল হয়ে যায়, যেমন এখন বাংলাদেশে ব্যাংক ফেল হয়ে যাচ্ছে ওই রকম, যার ফলে আমরা প্রায় কপর্দক শূন্য হয়ে যাই আর কি। মানে বলা যায় এতগুলো টাকা। তখন আগরতলা শহরে এককানি জমির দাম ছিল 500 টাকা। বাবা, ভাবাই যায় না। ওই রকম আর কি। তো তো ওই ছোট, শুরু হয় না আপনার জীবনটা। তো আপনার তো জন্ম আগরতলাতে না? হ্যাঁ আমার জন্ম আগরতলাতে। তো এই যে ছোটবেলা থেকে বেড়ে ওঠা, আপনার স্কুল জীবন, শৈশবটা কিভাবে কাটিয়েছে? এটা একটা অসাধারণ শৈশব। মানে বলা যায় আমি একটা আমাদের পাড়াতেই একটা স্কুল, জুনিয়র বেসিক স্কুল, তো সেখানে আমি পড়তাম। তো আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন মানে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়েছিল। ও 71-এ? হ্যাঁ, 71-এর সময়। হ্যাঁ। আমি এতক্ষণ মধ্যে ঠিকই বলছিলাম যে আমার জন্ম হয়নি, সেটা বলতে আমি পারছিলাম না যে বয়সটা আমি ধরা। তখন আমাদের জন্মই হয়নি। তখন আপনি ক্লাস 5-এ পড়ছিলেন? হ্যাঁ, আমি তখন ক্লাস 5-এ পড়তাম। তারপর কি হয়েছে, বাংলাদেশের মানে এই যে 71-এর মুক্তিযুদ্ধ, মানে সবার প্রাণে যে কি ধরনের উন্মাদনা ছিল, মানে প্রত্যেক ত্রিপুরাবাসী মানে একদম বুকে জড়িয়ে ধরেছিল, যারা মানে তখনকার পূর্ববঙ্গ থেকে আমাদের এখানে এসেছিলেন। তো ডিসেম্বর মাসে যখন পাকিস্তানের সৈন্যরা পিছিয়ে যেতে শুরু করে, তখন কিন্তু কিছু লোক, বিশেষ করে যুবকরা, বাংলাদেশে ঢুকতে শুরু করে। হ্যাঁ, এবং একজন কিশোর হিসেবে আমিও তাদের সঙ্গে ঢুকে যাই। হ্যাঁ, সাহস ছিল তখন। হ্যাঁ, সকালবেলার দিকে 9টার সময় আমি বাড়ি থেকে ভাত খেয়ে আমি চলে গেছি। বাড়ির অবস্থা কি হলো? হ্যাঁ, আমি বলছি সেটা। তারপর আমি যখন সন্ধিবেলা, মানে এতক্ষণ আমি সব মানে কি বলবো, অচেনার আনন্দর মতো সব দেখছিলাম। কারণ এত পুকুর, এত জলা, হ্যাঁ, ইত্যাদি, মাছ টাছ ধরা হচ্ছে। তো আমরা আগরতলার মানুষ অতটা জানি না কিভাবে কই মাছ ধরে, কিভাবে ইত্যাদি। তো আমি খুব আপ্লুত ছিলাম আর বাড়ির কথা ভুলেই গিয়েছিলাম। কিন্তু যখন সন্ধ্যা নামলো, আমার তো মায়ের কথা মনে পড়লো। আমার শুনেই ভয় লাগছে। হ্যাঁ, তো তখন মানে আমি ব্রেক করতে আরম্ভ করলাম। তখন আমার সঙ্গে প্রায় কেউই ছিল না, এবং অনেকটা দূর। মানে সেটা আমি বলি যে ক্যাম্পের বাজার আছে না, এরপরে একটা গ্রাম আছে গজারিয়া। আচ্ছা। এই গজারিয়াটা হচ্ছে আমাদের দিকে মানে শেষ গ্রাম আর কি। তারপরে গেলাম আমি কর্নেল বাজার বলে একটা জায়গা আছে। আচ্ছা। কর্নেল বাজার থেকে আরো এগিয়ে আমি মুগরা অব্দি গিয়েছিলাম, মুগরা রেল স্টেশন। তখনই ছিল। হ্যাঁ, তারপর এতটা মানে রাস্তা, আমি যখন ফিরেছি তখন মানে শীতের দিন, প্রায় 7টা বেজে গেছে। তখন মা মানে তারা তখন চারিদিকে পাড়ার মানুষ বিভিন্ন জায়গায় আমাকে খুঁজতে বেরিয়েছে আর কি। তারপর মা আমাকে খুব মেরেছিল। আর তাদের পড়াশোনাটা আগরতলাতেই সবটা না আপনার বাইরে? না, বাইরে বলতে আমি বলি, আমি প্রথম তো ওই মানে গায়ের স্কুলে ভর্তি হলাম। তারপর আমার এক দাদা আমাকে বর্দোয়ালি স্কুলে ভর্তি করে দিল। তো সেখান থেকে আমি ক্লাস 8-এ উঠে মানে RKI কৈলা শহরে, মানে হ্যাঁ, বাবা বদলি হয়ে গিয়েছিল। তো হ্যাঁ, মানে আমার প্রাণের স্কুল। আর আমাদের মানে শিক্ষকরা সত্যিই অন্যরকম ছিলেন। তো সেখান থেকে আমি পাশ করেছিলাম। তো পাশ করে তারপর আমি মানে MBB কলেজে ভর্তি হই। বিজ্ঞান, হ্যাঁ, বিজ্ঞান পড়েছিলাম আমি। হ্যাঁ, এইরকম আর কি। সায়েন্সের স্টুডেন্ট ছিল। এখন তো আর বিজ্ঞান পড়েছি বলে না, এখন বলে সায়েন্স। তারপর দাদা, এই যে আপনার, আমি একটু ব্যক্তিগত জীবনে আসি। এই যে কলেজ জীবনটা কেমন কাটিয়েছিলেন? দুরন্তপনা তো ছোটবেলায় ধরা পড়ে গেছে আপনার। তো কলেজেও কি আপনার এই যে আজকে তো একজন আপনি প্রতিষ্ঠিত সাংবাদিক, তো তখন যে আপনার মনে কি এরকম সঞ্চার হতো, প্রতিবাদ বা ওসব বা কোনো ছোট গল্প বা স্মৃতিচারণ কিছু আছে আপনার? প্রথমত হচ্ছে যে বলা যায় যে আমি জন্ম থেকেই প্রতিবাদী ছিলাম।
একসময় আমি কম বেশি এসএফআই এর সঙ্গে যুক্ত ছিলাম। একদম। তারপর 1980 সালের 25শে ফেব্রুয়ারি সেই দিনটিতে গোবিন্দ তেলী সহ 7 জনকে টিকে সান্যাল এবং তার বাহিনী গুলি করে মেরেছিল। আচ্ছা। তো এই ঘটনাটা আমাকে খুব নাড়া দেয়। তখন আমি নিজে এই ঘটনাটা অনুসন্ধান করতে থাকি। তখন একে দে তদন্ত কমিশন গঠিত হয়েছিল। তখনকার দিনে 10 লক্ষ টাকা খরচ হয়েছিল। তারপর সেই তদন্ত কমিশনের রিপোর্টে টিকে সান্যালকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, কিন্তু বামফ্রন্ট সরকার তখন সেই রিপোর্টটি গ্রহণ করেনি। তখন আমি সর্বকনিষ্ঠ ছিলাম, 2-1 জন প্রফেসর ছিল, অমৃত ভট্টাচার্য, এরকম আরও আছে, তাদের সবার নামও আমি বলছি না কারণ এখন অনেকটাই অ্যাফিলিয়েশন পাল্টে গেছে। তো তখন আমরা হুয়া হত্যা বিরোধী সংগ্রাম কমিটি নামে একটা হিউম্যান রাইটস বডি করেছিলাম। তো পারহ্যাপস এর আগে আছে কিনা আমি জানি না। তখন কিন্তু এই সময়টাতে ভূপেন দত্ত ভৌমিক আমাদেরকে খুব সাহায্য করতেন। এবং ওনার তো ইয়েটা ছিল এরকম, হ্যাঁ, উনি ভীষণ সাহায্য এখনকার করতেন। মতো ছিল না, হ্যাঁ, আমরা যেটা মানে চলমান অবস্থা যেটা সাংবাদিকতার সেটা ছিল না একদম। তো উনি কাগজে ছেপেছেন আমাদের কথাগুলো। আর পরে আমরা একটা বই বের করেছিলাম, হুরুয়া থেকে শিক্ষা নিন। আচ্ছা, কবি নকুল রায় উনি আমাদের প্রচ্ছদ দেখে দিয়েছিলেন। লিনো কাঠ ছিল তখন, এখনকার মতো এরকম ঝকঝকে অফসেট ছিল না, লিনো কাঠ, রাবার কেটে কেটে করা হতো, সেই দিয়ে উনি প্রচ্ছদ করে দিয়েছিলেন, খুব সুন্দর। এটা একটা ঐতিহাসিক দলিল ছিল। যাই হোক, তারপর আস্তে আস্তে আমি তাদের দলেই ভিড়ে গেলাম। মানে মানে ওই কাজগুলির সঙ্গে আপনার বরাবরই একটা ইন্টারেস্ট ছিল। হ্যাঁ, মানে বরাবরই একটা আকর্ষণ ছিল যে এইসব। একদম। আর কলেজ জীবনে মধুর স্মৃতি কি আছে, দুষ্টুমির স্মৃতি? স্বাভাবিক ছেলেদের যে অল্প বয়সী ছেলেদের থাকে, আপনি তো আরো সাংবাদিকতার মন একটু খুলে বলো না, এই যে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, গল্প, বান্ধবী বন্ধু, সেই পর্যায়ে কিরকম ছিলেন? দুষ্টু ছিলেন না ভালো ছিলেন? প্রথম কথা হচ্ছে যে আমরা ছিলাম এরকম, আমার বন্ধুরা এরকম ছিল যে তারা এমনি ক্লাসের পড়ার বাইরেও সাংঘাতিক পড়াশোনা করতো। দুরন্তপনাটা কম ছিল না, না, মোটেও তা নয়। হ্যাঁ, আমরা সারা রাত জেগেও বই পড়তে পারতাম। হ্যাঁ, সাংঘাতিক রকমের কবিতা পড়তাম। এইরকম, মানে কি বলবো, মানে আপনি একটু সাহিত্য চর্চা করতেন? হ্যাঁ, ওই তখন লিটল ম্যাকট্যাগ করতাম। হ্যাঁ, মানে সে মানে হচ্ছে যে শঙ্খ ঘোষ বলেন না, সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, আর বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। হ্যাঁ, না, এরকম অজস্র। একসময় জীবনানন্দ দাশ আমাদের মুখস্থ ছিল। না, এখন তো আর এসব, তুমি যে ওই সময় বললে না যে জীবনের রং রস, আর আমরা বলতাম যে জীবনের সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। হ্যাঁ, তো যাই হোক, ওই রকম ছিল। আমরা অনেক লিটিল ম্যাকট্যাগ বের করতাম, কবিতাও কম বেশি লিখেছি, এখন আর বলতে চাই না কারণ এরকম। আমি শুনেছি যে আপনি লিখতেন। হ্যাঁ, তো এই লেখার শখটাও কি ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, কারণ আমাদের স্কুলে একটা দেয়াল ম্যাগাজিন ছিল। হ্যাঁ, তখন আমরা মানে কৈশোরে ইসের, যাই হোক, একটা মানে গল্প দিয়েছিলাম, সেটা অনেকটাই আসলে মানে অনুকরণ আর কি, প্রেমেন্দ্র মিত্রের একটা গল্পের, মানে এমনিতে অনুকরণ বলতে হুবহু অনুকরণ নয়, কিন্তু সাংঘাতিকভাবে এর প্রভাব ছিল। হ্যাঁ, তো দুষ্টুমির গল্প আর ঠিক। তো সেটা চেপেছিল। তারপর আস্তে আস্তে অনেক ম্যাগাজিনের এসবই লিখতাম এরকম। তারপর নিজেরাও লিটল ম্যাগাজিন করেছিলাম। তারপর ওই কলেজ জীবনে তো এই যে বর্তমানে যে আজকের ফরিয়াদের যে সম্পাদক, হ্যাঁ, সানিদ দেব রায়, ওনার বাড়িতে আমাদের মানে সাংঘাতিক রকমের আড্ডা ছিল। কারণ ওনার এক ছোট ভাই মানে আমার বন্ধু ছিল। আমরা ওখানে মানে
একটা মানে তুমুল আড্ডা ছিল সাহিত্যের এবং বিপ্লবের, এইরকম আর কি। যাই হোক, তো মানে ইন্টারেস্টিং বলি, একবার গিয়ে সকাল 9:30টার সময় সানিদার বাড়িতে বসেছি, তো আড্ডা মারছি। তো তারপর ওনার মা স্কুলে কাজ করতেন, হ্যাঁ, তো উনি তো স্কুলে চলে গেলে, তো এসে দেখে আমরা আড্ডা মারছি, তো উনি ভেবেছেন যে আমরা বোধহয় মানে আবার বাড়ি থেকে খেয়ে টেয়ে এসেছি। তো রান্নাঘরে গিয়ে দেখেন ভাতটাত, সানিদার ভাতটাত সব ঢাকা, আমরা আড্ডাই বাড়ছি। খাওয়ার মানে চিন্তাই নেই, কেউই খাইনি ওই দিন। হ্যাঁ, খুব জমে গিয়েছিল মানে অনেক। আর আমরা তো অনেক কলকাতা থেকে লিটল ম্যাক টেকেটে মানে একেবারে আপডেটেড ছিলাম আমরা। এরকম কলেজ পাড়াতে, কলেজ স্ট্রিটে গিয়ে, মানে তখনকার সময় মডার্ন ছিল আপনারা, মডার্ন আর পড়াশোনা, আড্ডা, রাজনীতি, এইসব নিয়েই আমরা থাকতাম আর কি। দাদা ওই এই যে বেড়ে ওঠা 18 বছরটি যে বলে না বেড়ে ওঠে, ওটা 18 বছর, খুব দুরন্তপনা থাকে। ওই সময়ে কি আপনার কোনো ধরনের রোমাঞ্চ বা রোমান্টিকতা, ভালো লাগা না ভালো লাগা, প্রাপ্তি অপ্রাপ্তি এরকম ছিল? সে বললে আমি রবীন্দ্রনাথের একটা কবিতা বলবো, আর কিছু বলবো না। ভালোবাসা এসেছিল এমন সে নিঃশব্দ চরণে, স্বপ্ন তারে হয়েছিল মনে, দিনই আসন বসিবার। আমি ভেবেছিলাম আমাদের জয়ন্ত দা রস ছাড়া কোনো রস টস নেই, শুধু সাংবাদিকতা করে। রসে আপনি একদম মানে কবিতার চয়নে আপনি ভেসে আছেন, আমি দেখছি। এটা তো আমার ধারণা ছিল না। আমার মনে হয় আপনাদেরও ধারণায় নেই যে আমি যেই জয়ন্ত ভট্টাচার্যকে জানি, খুব ভারী শান্ত মানুষ। আমরা মাঝে মধ্যে মিটিংয়ে দেখেছি, কিছু অল্প সময়ের জন্য প্রেস ক্লাবে। আমি আজ অবাক হচ্ছি এত সুন্দর সুন্দর শব্দচয়ন শুনে, যে কবিতার সঙ্গে আপনার বসবাস। তাহলে একদম মানে এরকমভাবে বলাটা, এটা বসবাস না হলে হবে না। একদম মানে কোনো কবি বা কেউ আমাদের সামনে এসে ভুল উচ্চারণ করতে পারতো না, হ্যাঁ, বা যদি কোনো লাইন বাদ যেত আমরা বলে দিতে পারতাম, আমি এবং আমার বন্ধু অনির্বাণ, মানে সানিদার ছোট ভাই। কারণ আমরা মানে একসময় ও খুব ভালো আবৃত্তিও করতো, তো আমরা মানে এটা বোঝা যায় আপনিও করতেন। আমি অত ভালো করতে পারতাম না, হ্যাঁ, এরকম সুন্দর করে লাইন বললেন, হ্যাঁ, যে ভালোবাসাকে আমরা কিভাবে ব্যাখ্যা করে দেই, কিন্তু এইভাবে ওইভাবে না, একদম কবির ভাষায় পুরোপুরি পরিপূর্ণভাবে সবটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে আমার কি হয়েছিল। আচ্ছা, তারপর এই যে কলেজ জীবন শেষ করলেন, তারপর তো আপনি সাংবাদিকতার জগতে ঢুকে গেলেন। না, হ্যাঁ, একদিকে সত্যি, মানে তখন আমি বললাম না যে ওই যে 80 সনের এই যে ঘটনাটা আমাদের দাগ কেটেছিল, এবং আমরা হুড়োয়া হত্যা বিরোধী সংগ্রাম কমিটি করে মানুষের কাছে সেটা জানান দিচ্ছিলাম। তো আস্তে আস্তে সেই পার্টিতে আমি ঢুকে গেলাম। আচ্ছা, কিন্তু যেহেতু আমার একটু লেখালেখির হাত ছিল বাংলা, কিন্তু আমি কিন্তু বরাবর সাংবাদিকতা করেছি ইংরেজিতে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমি খুব ভালো, মানে ভালো নয়, মানে বাংলা লিখতে পারতাম। তখন পার্টিরই একটা কাগজ ছিল, নবস্ফুলিঙ্গ বলে, হ্যাঁ, তো সেটাতে কিছুদিন কাজ করার পর আমাকে এডিটরের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। বাহ, শুরু এখান থেকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওইখান থেকেই শুরু। দাদা, আমি কর্মজীবনে আসবো। আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।
স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালো বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে বিরতির পর ফিরে আসলাম। আমাদের স্টুডিওতে রয়েছে এমন একজন ব্যক্তিত্ব, আপনারা গল্প শুনছিলেন, যিনি একাধারে শিল্পীও বটে। এতক্ষণ গল্প করে যেটা আমরা শুনলাম, যে যিনি, যার অস্তিত্বে রয়েছে শব্দের চয়ন, তাকে তো শিল্পীও বটে। যার মধ্যে সংস্কৃতির ছোঁয়া থাকে, সে কিন্তু ভালো মানুষ বটে। তো তেমনই একটি মানুষ আমাদের স্টুডিওতে রয়েছেন। আমরা বিরতির পর ফিরে আসলাম জয়ন্ত ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক, কথা বলার জন্য, গল্প করার জন্য। দাদা, এই যে আপনার জীবনের চলার পথ, আমি সরাসরি আপনার কর্মজীবন নিয়ে কথা বলবো আগে। একটা হচ্ছে কি, তো আমি তো বললাম যে এরকম হিউম্যান রাইটস ইজ দ্যাট থিং। তো আমার আসলে আমি খুব কেরিয়ারিস্টিক ছিলাম না কখনো। কেরিয়ার নিয়ে আমার ভাবনা চিন্তা ছিল না, কারণ আমার মনে আছে যে মাই এইম ইন লাইফ, আগে যেমন একটা এসে বা ইত্যাদি লিখতে দেওয়া হতো। তো একদিন আমাদের ইংরেজি ক্লাসে স্যার, আমি ইংরেজিতে বেশ মানে মোটামুটি ভালো ছিলাম, মানে অনেক হায়েস্ট মার্ক পেয়েছি আর কি। হ্যাঁ, তো স্যার বললো রাইট ডাউন হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ। তারপর আমি এমনি জিজ্ঞেস করলো যে তোর এইম ইন লাইফ কি? আমি বলছি আমার কোনো এইম নেই স্যার। হ্যাঁ, আমার কোনো এইম নেই লাইফে। বলে আরে বলিস কি তুই, মানে এটা? আমি বললাম হ্যাঁ। তো পরবর্তীকালেও আসলে অনেকটাই তাই আমি দেখলাম। হ্যাঁ, আমার কাছে মনে হতো যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ওই কবিতাটার মতো, মানে এরকম আমি তো বেশ ভালোই আছি, হ্যাঁ, ঘুরছি ঘাটছি, খাচ্ছি দাচ্ছি, আড্ডা মারছি, আমি তো বেশ ভালোই আছি। হ্যাঁ, তো ওই রকম আর কি। তারপর যাই হোক, ওই যে রাজনীতি ছিলাম, তারপর কোনো এক সময় আমার মনে হলো যে দ্যাটস নট মাই কাপ অফ টি। আমি এখান থেকে অন্য কিছু করব। তাহলে কি করা যায়, নিজেই ভাবলাম। আমি ভাবলাম যে আমি হয়তো একজন সাংবাদিক হতে পারি, হয়তো নিজে জাজমেন্ট করে। হ্যাঁ, তারপর খুব ইন্টারেস্টিং আপনার লাইফ। হ্যাঁ, দ্যাট ওয়ে। তো মানে গদবাধা নয়, এটা আমি বলতে পারি একদম। তো আমরা কমল কুমার সিংহ একজন অধ্যাপক ছিলেন। তো উনার জনপদ নামে একটা কাগজ ছিল। আগে উনি ফুল ফ্লেজ সাংবাদিকই ছিলেন এবং রাজ্যের মানে দ্বিতীয় বৃহত্তম কাগজ ছিল সেটা। তো আমরা ওই যে বললাম আমি একটা কাগজ এডিট করতাম, হ্যাঁ, তো সেটা ওনার কারখানায় ছাপা হতো, ছাপাখানায়। তো সামহাউ উনি আমাকে মানে পছন্দ বললে কম বলা হয়, উনি আমাকে ছোট ভাইয়ের মতো আগলে রাখতেন। হ্যাঁ, কিন্তু উনি ছিলেন গান্ধীবাদী। হ্যাঁ, এবং উনি কংগ্রেস পার্টি করতেন তখন। তো একদিন আমাকে বললো তোমার একটা ছবি এনে তো, ছবি আছে? আমি বললাম হ্যাঁ আছে। তো একটা ছবি দিল। তো কিছুক্ষণ বাদে দেখি উনার কাগজটা তখন অত চলে না, যাই হোক, মানে উনি তখন বাংলা পড়াতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়ে গেছেন। তো উনি আমাকে একটা আই কার্ড দিলেন। আমি বললাম কেন আই কার্ড? বলে তুমি রাত বিরেতে বাড়িতে যাও, আমার ভয় লাগে, হ্যাঁ, যে পুলিশ তোমাকে হ্যারাস করে কিনা, তো তুমি এই আই কার্ডটা দেখাবে। আমি বললাম মাই গড, এত ভালোবাসা এই পৃথিবীতে আছে। তারপর আমি যখন মানে আস্তে আস্তে রাজনীতি থেকে সরে আসছি, তখন আমি কমলদাকেই বললাম যে দাদা আমি একটা ইংরেজি কাগজ বের করব। হ্যাঁ, তখন বললো যে ভালো কথা, খুব ভালো কথা। তো আমি বললাম আমার তো রেজিস্ট্রেশন নেই, RNI লাগে তো।
বললো তুমি এক কাজ করো, আজকের ফরিয়াদ হ্যাঁ নামে আমার একটা কাগজ আছে, সেটা উইকলি ছিল, হ্যাঁ এটা তুমি ইংরেজিতে বের করো। আমি বললাম বাংলা কাগজ আমি ইংরেজিতে বের করব? বলে তুমি জানো না যে এই অমৃত ছিল না আগে, অমৃত বাজার পত্রিকা, হ্যাঁ সেটা মানে এক রাতে ইংরেজি হয়ে গিয়েছিল, হ্যাঁ তো তুমি তো এই হিস্ট্রি জানো, তো এটার নাম তো ছিল অমৃত বাজার পত্রিকা, কিন্তু কাগজটা তো ছিল ইংরেজি, সো এটা কোনো সমস্যা নয়। বললাম ঠিক আছে। তো আমি সেই কাগজটা যখন আমি নিউজ টিউজ লিখতে লাগলাম, এটা একটা মানে অদ্ভুত কি বলবো মানে যোগাযোগ। আমার কয়েকজন বন্ধু, এর মধ্যে একজন হচ্ছে থমাস লিভিংস্টোন, ও তখন সেন্ট পলসে পড়াতো, পরবর্তীকালে ওর পারমিতা লিভিংস্টোনের সঙ্গে ওর বিয়ে হয়েছিল। হ্যাঁ, তো হি ওয়াজ এ ভেরি গুড রাইটার। আরও আমার অনেক বন্ধুরা আমার সঙ্গে জুড়ে গেল। তো এর মধ্যে আমি কাগজ বের করবো ইত্যাদি, হ্যাঁ প্রায় সব ঠিক হয়ে গেছে। তখন সুবীরদা, মানে আমি সুবীরদাও একটু অন্য ভাবনার লোক ছিলেন, সুবীর ভৌমিকের কথা বলছি। উনি বললেন আরে কাগজ টাগজ করবে তো ভালো কথা, আমি তোমার এখানে একটা লেখা দেবো। খুব সুন্দর একটা লেখা দিয়েছিলেন উনি। তখন শ্যামাচরণ ত্রিপুরা ওরা ছিল ইত্যাদি, টিইউজেএস, কংগ্রেসের পলিটিক্স ইত্যাদি নিয়ে। তারপর আমরা কাগজটা বের করলাম, কিছু প্রুফের ভুল থাকতো, কারণ তখন তো লেড ছিল, সীসা দিয়ে আর কি এরকম। তো যাই হোক, তো ওই থমাস ওরা এটা প্রায় 1000 কপি ওরা চালিয়ে দিত। তো এরকম অনেকে এসে আমাদের কাগজটাকে হেল্প করতে শুরু করলো। তো বেশ কয়েকটা সংখ্যা বেরোলো, কিন্তু লাভের মুখ দেখা তো দূরের কথা, মানে কাগজ করে তো আর কাগজের পয়সা ওঠে না। তারপর তখন পিটিআইয়ে সিকে নায়েক, উনি ছিলেন ব্যুরো চিফ, তো উনি ওড়িয়া ছিলেন, উনি বাংলাও ঠিক পড়তে পারতেন না মানে অতটা। তো উনি আমাকে বললেন যে আরে আমি তো বাংলা পড়তে পারি না, হ্যাঁ আমি চাই একজন ইংরেজি জানা লোক যে বাংলা নিউজ পেপারও পড়তে পারে, বাংলা মানে এটা তো বাংলাভাষী অঞ্চল, একজন রিপোর্টার আমি চাই। তুমি কি আমার সঙ্গে কাজ করবে? আমি বললাম হ্যাঁ করবো। তো সেই থেকে আমি পিটিআই এ ঢুকে গেলাম, মানে অফকোর্স অ্যাজ এ হ্যাঁ অটোমেটিক আর কি, হ্যাঁ অ্যাজ এ পার্ট টাইম করেসপন্ডেন্ট এই আর কি। তারপরে যাই হোক কিছুদিন করার পরেই আমি হঠাৎ করে পরীক্ষার সময় এলো, মানে পিটিআই এ পরীক্ষা ছাড়া কেউ ঢুকতে পারে না। তো আমি মানে 6 মাস কাজ করার পরেই এটা রিটেন টেস্টে পাস করে গেলাম। তো রিটেন টেস্টে পাস করে গেলাম, কিন্তু তখনও আমার ওই প্রতিবাদী ব্যাপারগুলো হঠাৎ রেগে যাওয়া ব্যাপারটা যায়নি। হ্যাঁ, তো আমি তো ইন্টারভিউ দিতে গেছি, তখন সিআর ইরানি, উনি ছিলেন স্টেটসম্যানের এডিটর ইন চিফ এবং আমাদের পিটিআই এর চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ আরও এরকম মানে স্টলওয়ার্ডসরা ছিলেন, হ্যাঁ মানে ছিলেন আর কি। তো ওরা আমার ইন্টারভিউ দিচ্ছে, তো আমার বোধ হয় তখন 26-27 বছর হয়ে গেছে মানে এরকম। তো উনি একটা জায়গায় আমাকে বলছে আর ইউ ম্যারিড? আমি বলছি নো আই এম নট ম্যারিড স্যার, আই এম এ ব্যাচেলার। তো উনি তো আসলে ইন্টারভিউ নিচ্ছেন, উনি আমাকে বললো যে হোয়াই মানে ইউ আর নট ম্যারিড, হোয়েন আই ওয়াজ 26 আই ম্যারিড। আমি বলছি দ্যাটস ইউর প্রবলেম। আঙুল ধুলে রাগ উঠে গেছে আমার। আমি বললাম দ্যাটস ইউর প্রবলেম, মাই প্রবলেম ইজ ডিফারেন্ট, ওকে। হ্যাঁ, এসব বলে টলে আমার আর চাকরিটা মানে ওই বছর আর হলো না। রক্তে সবসময় কাজ করে ওইরকম আর কি। যাই হোক, এরপরে ইন্টারভিউ দিয়ে আমি মানে দিল্লি চলে গেলাম। হ্যাঁ, তো দিল্লিতে সেখানে প্রবেশনার হিসেবে আমাকে নিয়েছে, তো সেখানে ডেস্কে কাজ করতে হতো। তো সেখানে আমি এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, ওইটা না হওয়াতে না পরে তো এরপরে আবার রিটেন টেস্ট হলো, হ্যাঁ। যাই হোক, এর আগে মাঝখানে আমি টেলিভিশনে ঢুকে গিয়েছিলাম। তখন আনন্দবাজার, আমি মানে সবসময় খুব বড় বড় হাউসে কাজ করেছি, হ্যাঁ। তো আনন্দবাজারের একটা মানে টেলিভিশন বাজার বলে একটা ওদের টেলিভিশন চ্যানেল ছিল। তো প্রথমে আমি আগরতলা থেকে কাজ করতাম,
তারপর আমার কাজকর্ম নাকি ওদের খুব ভালো লেগেছে, হ্যাঁ আমাকে নিয়ে গিয়ে গুয়াহাটিতে বসিয়ে দিয়েছে। এবং বলেছে তুমি গুয়াহাটির ব্যুরো চিফ, ঠিক। তো আমি সারা মানে আসাম, হ্যাঁ তারপর মিজোরাম ঘুরে বেড়াতাম। হ্যাঁ আমার একটা ভালো গাড়ি ছিল, হ্যাঁ তারপর মানে 2জন ক্রিউ ছিল এরকম। হ্যাঁ তো খুব ভালোভাবে আমি ছবি টবি তুলতাম, এইসব করতাম, স্ক্রিপ্ট লিখতাম। আসামটা মানে নর্থ ইস্ট মোটামুটি হ্যাঁ আমার ঘোরা হয়ে গেছে তখন। তো যাই হোক, তারপর এর মধ্যে বাবা, রসে ভরা আপনার জীবন। এর মধ্যে বাবা আমাকে বললো যে এখন তোমাকে বিয়ে করতে হবে, টাইম ইজ মানে রানিং আপ। মানে বিয়েটা কি নিজে পছন্দ করেন? না না একদম না, আমি তো তখন এসব করছি। তো ওরা বিয়েটাই ঠিকঠাক করেছে। তো আমি গুয়াহাটি থেকে এসেছি বিয়ে করার জন্য। হ্যাঁ মানে ওর সঙ্গে একটু কথা টথা বলার জন্য আর কি। তো যাই হোক, তখন সব ডেট ফেট ঠিক হয়ে গেছে, তো বিয়ের কার্ড ফার্ড ছাপানো হয়েছে। তো ভূপেনদা সামহাও আমাকে খুবই লাইক করতেন। আমি কিন্তু ওনার সঙ্গে অনেক ঝগড়া করেছি। ভূপেন দত্ত ভৌমিকের কথা বলছি আর কি। হ্যাঁ তো তারপর উনি বললো যে তুমি এরকম হয়ে গেছে, তুমি কবে আসবে, তুমি তো আর যাবে না গুয়াহাটিতে। আমি বললাম না না আমি চলে যাচ্ছি, হ্যাঁ আমার কাজ আছে, অ্যাসাইনমেন্টস আছে, হ্যাঁ আমি বিয়ের ঠিক 2 দিন আগে আসবো। তারপর ভূপেনদা দেখলাম খুব চিন্তান্বিত হয়ে গেল। হ্যাঁ দিস আর অল আউট অফ লাভ আর কি। তো উনি বলছে ওর যদি কোনো কারণে না আসতে পারে তাহলে তো লগ্ন বয়ে যাবে, ইত্যাদি। যাই হোক আমি মানে এলাম, দেখলাম, তারপর জয় করে নিলাম। তারপর ওকে নিয়েই আবার আমি গুয়াহাটি চলে গেছি আর কি। তারপর ও সবসময় আমার সঙ্গে থাকতো। আপনার মধ্যে একটি মেয়ে না? হ্যাঁ তারপর ও সবসময় আমার সঙ্গে থাকতো, আর আমি এসব মানে অনেক কাজ করেছি ওখানে। যেমন বিয়ের পরে পুরোটা আপনাকে, মানে ও হোটেলে থাকতো আমার সঙ্গে। আর আমাদের কাজ ছিল সকালবেলা উঠে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া, হ্যাঁ নিয়ে শুট ফুট করা, আগে থেকে স্টোরি প্ল্যানিং হতো, দ্যাট থিং, হ্যাঁ রিসার্চ হতো এসব। যাই হোক ও খুব একদিকে মজা করেছে, মানে ওই কোকরাঝাড়ে শেরফাঙ্গুড়িতে গেছি বড় ফেস্টিভ্যাল তুলতে, হ্যাঁ আবার ওই কালী ভমরা ব্রিজের ওপর দিয়ে গিয়ে মানে ওই তেজপুর, হ্যাঁ অরুণাচল বর্ডার, অনেক। তো এইভাবে অনেকদিন কেটে গেল। তারপর আমি তো পিটিআই পরীক্ষা দিয়েছিলাম, মানে রিটেন। তারপর ওরা আমাকে ফোন করতে আরম্ভ করলো, ইউ হ্যাভ বিন সিলেক্টেড। আমি তখন আর টেলিভিশন ছেড়ে আসতে চাই না, টেলিভিশনটা ভালো লেগেছে। হ্যাঁ ভীষণভাবে। হ্যাঁ আমি এই যে টিপাই মুখ ড্যাম আছে না, এর উপর আমি 13 মিনিটের ডকুমেন্টারিও করেছিলাম। এরকম অনেক কিছু অজানা জিনিস আছে। যাই হোক, তারপর আমাকে বাবা বললো যে এইভাবে ঘোরাঘুরি চাকরি তো মানে সারা জীবন চলবে না, ইউ হ্যাভ টু সেটেল ডাউন। তো আমিও তাই ভাবলাম। তারপর আমি পিটিএ জয়েন করলাম। জয়েন করে তখন আমি দিল্লি চলে গেছি, বউকে রেখে। কারণ বউ মেনে গেল। তো ওর একটু মানে তখন শরীর খারাপ ছিল, মানে এরকম। তো দিল্লি গিয়ে আমি মানে চুটিয়ে সাংবাদিকতা করেছি। একে তো ডেস্কে আমি কাজ করতাম, তারপর আমি স্পেশাল স্টোরি লিখতে পারতাম, ফিচার। এটার জন্য আবার আলাদা করে 300 টাকা দেওয়া হতো। সো ইন 97 এরকম সপ্তাহে 2টো করে 600, মানে আরো 2400 টাকা এক্সট্রা। তখন তো এত বেতন ছিল না, মানে এটা খুব স্বাভাবিক। তখন আমার বেতন ছিল 7000 টাকা। সেখান থেকে বাড়িতেও পাঠাতাম, যদিও পিটিআই আমাকে মানে কোয়ার্টার দিয়েছিল, মানে গেস্ট হাউসে থাকতাম। তো অনেক স্টোরি করেছি। যেমন একবার আমি যন্তর মন্তরের সামনে দিয়ে আসছি, দেখি একটু হইচই হচ্ছে, ওরা ডেমনস্ট্রেট করছে। তো আমি গিয়ে একজন বুড়োকে আমি ইন্টারভিউ করলাম। তো চাইনিজরা তো টিবেট দখল করে নিয়েছিল, সেই ফ্রাস্ট্রেশন তার মধ্যে আছে। তো সে আমাকে বলল, আমি সত্যি আমার আর বাঁচতে ইচ্ছা করে না। হ্যাঁ তো আমি স্টোরি করে ফেলেছি। হ্যাঁ এটার উপরে এসে আমি খুব সুন্দরভাবে একটা স্টোরি করলাম। আমার এখনো ইন্ট্রোটা মনে আছে, যে সেপ্টুয়াজেনারিয়ান নডুপ, হু ইজ এন এক্সাইলড টিবেটান, ইজ এ ব্রোকেন ম্যান টুডে, হু ডাজন্ট ওয়ান্ট টু লিভ এনিমোর। সেই বলে ওর হিস্ট্রি দিয়ে আমি স্টোরি করলাম, এবং এটা ফ্রন্ট পেজে এলো। এটা খুব মানে ফ্রন্ট পেজ পাওয়া দিল্লিতে খুব কঠিন।
আর ওই দিন 10টার সময় আমি সেখানে আবার গেলাম ফলো আপ করতে, গিয়ে দেখি লোকারণ্য। আসলে ওই লোকটা নিজেকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে ওই দিন সকালবেলা। মাই গড, আপনার একদম হিট হয়ে গেছে। নিউজ হিট হোক, কিন্তু আই ওয়াজ হার্ট। হ্যাঁ, সে মরেই গেল। তারপর সবাই আমার সঙ্গে কথা বলছে, আমি কাউকে বললাম না, আমি তো মানে আই ক্যানট গিভ ইউ এনি কোট, আই এম এ জার্নালিস্ট, আই এম এ প্রফেশনাল জার্নালিস্ট, সো আই উইল নট টেল ইউ এনিথিং দ্যাট ইউ উইল কোট মি। তো অশোক শর্মা একজন ছিল তখন এপির ব্যুরো চিফ, ও বলছে ইউ আর এ সিজন জার্নালিস্ট। যাই হোক, এইরকম আর কি অনেক স্টোরি ফরি করেছি। আগরতলার কাজের অভিজ্ঞতা কি আপনার? আপনি তো দূরদর্শনে তো আপনি কাজ করেছেন। এইগুলো হচ্ছে মানে ওরা ডেকে নেয় এরকম। মানে আগরতলাতে আপনি কি? আগরতলাতে অ্যাকচুয়ালি আগরতলা এবং গুয়াহাটিতে আসলে আমি রেডিওতে কাজ করেছি পার্ট টাইম হিসেবে। কারণ আমি বললাম না যে সুবীর ভৌমিকের মানে আমি খুব কাছের, মানে আমাকে ভালোবাসতেন। তো উনি ওই বিবিসিতে বলে দিতেন যে ওর থেকে নাও ওকে। তখন তো খুব ইনসার্জেন্সি ইত্যাদি ছিল, তো বিবিসির জন্য কাজ করতাম। এবং ওরা খুব ভালো পয়সা দিত, মানে কাজের বাইরে, মানে তখনকার দিনে 5 মিনিটের মতো, এর জন্য অনেক পরিশ্রম করা হতো। মানে ব্রডকাস্ট হতো 3 মিনিট। হ্যাঁ, তো তখনকার দিনে আমাকে 2500 টাকা দিত, বিশাল এক একটা স্টোরিতে। তো এরকম কখনো অনেক বেশিও হয়ে যেত। আর বিবিসিতে ওরা আসলে কাজ শেখার জন্যে ওরা আমাকে অনেক ট্রেনিং করিয়েছে। আই হ্যাভ গট 5 ট্রেনিংস ইন বিবিসি। একটা কলকাতায় করেছি, একটা দিল্লিতে করেছি, একটা ঢাকায় করেছি, একটা বোধহয় কাঠমান্ডু না কোথায় করেছি, এরকম সামথিং। তো এরকম করেছি আর কি। তা আগরতলায় অপ্রাপ্তিটা কি আপনার? হ্যাঁ, আমার যদি বলো যে আমি জীবনকে এনজয় করেছি। আমি কাজ করেছি, আমি কাজের স্বীকৃতিও পেয়েছি। হ্যাঁ, তবে এটা সত্যি যে আমি খুব টাকা বানাতে পারিনি। যারা তৃপ্ত হয় সে টাকা বানাতে পারে। জীবন যে রসে ভরপুর থাকে সে তার টাকা হয় না, এটা সত্যি কথা। কারণ এখন যে আমি সিনিয়র সিটিজেন, মানে তাও 3 বছর হয়ে গেছে। টাকা একবারে নিয়ে এরকম না, আপনি তো বাড়ি সুন্দর, হ্যাঁ, বাড়ি গাড়ি নারী টারি সবই আছে। বলেন যে ব্ল্যাক মানির মতন টাকা না, ঘুষ খাইনি, কিন্তু টাকা তো আছে, নেই না, টাকা মানে চলার জন্য আর যথেষ্ট আছে। মেয়ে কি করছে দাদা? আমার মেয়ে ও কিন্তু নিজেই চুজ করেছে। ও যখন 12 পাস, মানে মাধ্যমিক পাস করলো, তো ওকে আমরা বললাম, আমি বলিনি, আমি কাউকে কোনো কিছু ইম্পোজ করি না। তো ওর মা বললো তুই সায়েন্স পড়বি, হ্যাঁ সায়েন্স পড়লে চাকরি বাকরি হবে। ও বলে আমি সায়েন্স পড়বো না। ও আমার মতো একটু একগুয়ে আছে। তো ও বললো আমি সোশিওলজি পড়বো। হ্যাঁ, তারপর বলে পুনেতে একটা ভালো কলেজ আছে, আমি ওখানে গিয়ে পড়বো। হ্যাঁ, আমি বললাম চান্স পেলে যাও। হ্যাঁ, ফার্গুসন কলেজ, খুব ভালো কলেজ পুনেতে। তো ওখানে ও পেলো এবং বেশ ভালো রেজাল্ট করলো। তারপর তো করোনা ইত্যাদি, তখনও সে জেএনইউটা পায়নি। আর করোনার সময় এগুলো খুব কঠিন ছিল। তারপর ও যাদবপুর থেকে সোশিওলজিতে এমএ করেছে। তো এখন চেষ্টা করছে। আর মানে নামটি, ওর নাম মধুমন্তী। আর যে সারা জীবন আপনার ভালো মন্দ বহন করলো, গিন্নির নামটি কি? ওর নাম কুন্তলা। কুন্তলা। আসলে এই মেয়ের নামটা নিয়ে একটা মানে ইয়ে হয়েছিল। আমি তখন মানে আমি দিল্লিতে ছিলাম, হ্যাঁ, তারপর তো আমি চলে এলাম। মানে ওর জন্যও আমি দিল্লি থেকে চলে এলাম আর কি, না হলে আমি দিল্লিতেই থেকে যেতাম। মানে মেয়ের টানটা আপনাকে টান। হ্যাঁ, এটাই। তো ওর নাম আমি রেখেছিলাম প্রজ্ঞা মানিনী, কিন্তু আত্মীয় স্বজন সবাই মিলে টিলে ওর নাম দিয়েছে মধুমন্তী। মধুমন্তীটা খারাপ না? না, খারাপ তো নয়, কিন্তু প্রজ্ঞা মানিনী। আর হ্যাঁ, আপনার নামটা একটু আনকমন না? না, আমি শুনিনি কেউ আছে, এটা আমি ওই উপনিষদে পেয়েছিলাম। এমন একটি মানুষের সঙ্গে আজ মানে আমার আলাপচারিতা চলছে, যিনি আমরা বলি না সাংবাদিক মানেই সাংঘাতিক একটা শব্দ কাজ করে, কিন্তু আজকে কি মনে হচ্ছে যে একজন সাংবাদিকের সাথে কথা বলছি? কত রসে রঙে জীবন। জয়ন্তদাকে এত কাছ থেকে আমরা শুনছি কথা, এবং আপনারাও দেখছেন শুনছেন, নিশ্চয়ই ভালো লাগছে। দাদা, ত্রিপুরার যে প্রেস ক্লাবের আপনি প্রেসিডেন্ট, এবং হয়তো অনেক জায়গার আপনি দায়িত্বে ছিলেন, অনেক কিছুতে।
হয়তো একটি অনুষ্ঠানে সবকটা উঠে আসতে পারে না। এই ত্রিপুরা প্রেস ক্লাব নিয়ে কি বলবেন? একটা হচ্ছে কি, প্রথমত যে প্রেস ক্লাব, হ্যাঁ, এটা অনেকে বলে যে এটা শুধু বিনোদনের জায়গা। হ্যাঁ, আসলে কিন্তু তা নয়। মানে যে কোনো সাংবাদিকদের অধিকার আদায়ের লড়াইয়ে প্রেস ক্লাব সবসময় সামনে থাকে। আর আমরা, মানে আমি যখন এবার প্রেসিডেন্ট হলাম, এর আগেও আমি 2বার প্রেসিডেন্ট ছিলাম, অনেকবার সেক্রেটারি ইত্যাদি ছিলাম। তো একটা জিনিস আমার কাছে সবসময় মনে হয় যে এটা একটা বিখ্যাত ইংরেজি উক্তি আছে যে আনট্রেন্ড মাইন্ড ক্যানট গ্রাস্প এনিথিং। তো একজন সাংবাদিকের যদি উৎকর্ষ বাড়াতে হয় তাহলে তাকে বিভিন্ন ওয়ার্কশপের মধ্য দিয়ে যেতে হবে। এটা কি হয় আগরতলাতে? হ্যাঁ, আমরা গত বছরও তো আমরা ওয়ার্কশপ করলাম, তখন বাইরে থেকেও আমার বন্ধুরা এলো। হ্যাঁ, বিভিন্ন মানে ফটো জার্নালিজম, ডিজিটাল মিডিয়া, টেলিভিশন জার্নালিজম সব আলাদা আলাদা করে করে। আচ্ছা, আরেকটা জিনিস বলবো যে আমরা যেটা আমাদের এখানে একটা প্রচলন রয়েছে, যেমন আপনার সাংবাদিক জীবনের যদি গল্পটা আজ সকলেই শুনলাম, প্রায় আমরা মোটামুটি গল্পটা শুনিয়ে ফেলেছি অনেকটাই, যে কতটা স্ট্রাগল করেছেন, কত পরীক্ষা দিয়েছেন, কত জায়গায় ওঠানামা এটা ছিল। এখন যেটা বলে যে খুব সহজেই একজন সাংবাদিক হতে পারে, একটা ক্যামেরা মাধ্যমেই আমরা সাংবাদিক হতে পারি। এইটাতে আপনি কি বলবেন যে একটা ভালো ট্রেনিং দরকার না এভাবে হয়? মানে এই বিষয়টা একটা মানে খোলা আকাশের মতো উত্তর চাইছি। একটা হচ্ছে কি, আমি কখনোই মানে ভাবি না যে আমি খুব ভালো সাংবাদিক। কিন্তু আমি যতটুকু শিখেছি, আমি বললাম না যে 5বার আমি বিবিসিতে ট্রেনিং করেছি। হ্যাঁ, আমি মানে 7-8 মাস আমি পিটিআই দিল্লিতে আমি ট্রেনিং করেছি। আমি আইআইএমসি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, হ্যাঁ, তো ওইখানেও আমি ট্রেনিং করেছি। তারপর থমসন ফাউন্ডেশন, লন্ডন বেসড অর্গানাইজেশন, যারা মিড ক্যারিয়ার জার্নালিস্টদেরকে ট্রেনিং করায়, মানে 15 বছর সাংবাদিকতা করলে পরে এলিজিবল হয় তাদের ট্রেনিং নেওয়ার জন্য। তো ওখানে আমি ট্রেনিং করেছি। তো আমার মনে হয় আমি এত বড় বড় সাংবাদিকদের, মানে বিদেশের, হ্যাঁ, যেমন আমি আলেকজান্ডার থমসন নামে একজন বিবিসি সাংবাদিক, যে এশিয়ার চিফ ছিল, তার কাছে আমি ট্রেনিং করেছি। তারপর নরমান ক্যারল, যে ইংল্যান্ডের একটা কাগজের এডিটর ছিল, তার কাছে আমি ট্রেনিং করেছি। সো ট্রেনিং হ্যাজ নো অল্টারনেটিভ। ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ, শেখাটা শেষ নেই। শেখার তো শেষ নেই, কিন্তু আমাকে জানতে হবে, হ্যাঁ, যে হাউ টু রাইট নিউজ, হ্যাঁ, হাউ টু সোর্স নিউজ, হ্যাঁ, নিউজটা কোত্থেকে আসে, নিউজটাকে কিভাবে আমি ইন্টারপ্রেট করি, হাউ ডু আই পুট কালার অন দিস। একটা নিউজের মধ্যে কিন্তু একটা কালার থাকতে হবে। কালার মানে পলিটিক্যাল কালার নয়, একটা জীবনের রংটাকে অনুভবে। হ্যাঁ, তো এটা মনে হয় এত সোজা, আসলে এত সোজা নয়। ওই যে মানে রবীন্দ্রনাথ ঠাকুর যে বললেন না, যে সহজ কথা যায় না বলা সহজে। একদম একদম, মানে আপনার দাদার মূল কথাটাই হলো যে অনেক কিছু আমাদের মতো সরাসরি উনি বলতে চাইছেন না, অনেক ঘুরিয়ে বলেছেন যে আমরা এই ট্রেনিংগুলি নেওয়া উচিত আমাদের, এবং আমাদেরকে বরাবর প্রতি মুহূর্তে শিক্ষিত করা উচিত। একদম, এটাই তো উঠে আসলো আপনার কথা থেকে। তো আরেকটি জিনিস জানবো যে এখন আমরা যখন ধরুন আমাকে দিয়ে বলছি, আমার 25 বছর পা দিতে চলছে আমাদের টিভি চ্যানেলটা, তো সেই জায়গাতে ধরুন মেয়েদের তো আজকে থেকে 25 বছর আগে আমরা মেয়েরা রাস্তায় ছিলই না, এখন অনেক মেয়েরা রয়েছে প্রচুর। আমাদের সময়কার শুধু আমরা ফুলন্দি, চিত্রাদি, এরা দুজনকে আমরা খুব দেখতাম এবং তাদেরকে আমরা একটা আদর্শ মনে করি যে মেয়েদের জায়গা থেকে। তো এই যে মেয়েরা অনেকেই এখন দেখা যায় অনেক জায়গাতে, তো মেয়েদের জন্য প্রেস ক্লাব কি ভাবছে? আমি এই বছর মানে আমি প্রস্তাবটা করেছি যে প্রেস ক্লাবে মেয়েদের জন্য মানে একটা কমিটি থাকবে এবং মেয়েদের ওয়েলফেয়ারের জন্য তারা দেখবে। হ্যাঁ, তো এর একজন প্রেসিডেন্ট আছে, এর একজন সেক্রেটারি আছে। আর টিভিতে আর বাকি কথাগুলো আমরা বলবো না, কারণ তাদেরকে সমস্ত অটোনমি দেওয়া হয়েছে।
এবং আমরা বলেছি যে তোমরা কি করতে চাও, আমাদেরকে প্রপোজ করলে আমরা সব ব্যবস্থা করে দেব। হ্যাঁ, তাছাড়া ওনারা নিজেরা কিছু কিছু প্রস্তাব দিয়েছে, সেগুলো আমরা পূরণ করেছি। এখন ওদেরকে এগিয়ে আরো বেশি করে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর আমি খুব বেশি মানে অ্যাকচুয়ালি ছেলে এবং মেয়েদের মধ্যে ডিফারেন্সটাকে কমিয়ে আনতে চাই না। একদম আপনার কথায় আমিও সাপোর্ট করছি, কিন্তু তারপরে তো থেকে যায় মেয়েদের বিষয়টা। তারপরে আজকের সোসাইটিতেও আপনি বলতেই হয় যে আরজি করে ঘটনা চলছে, একজন প্রতিষ্ঠিত ডাক্তার বলতে গেলে। তো আমরা কোথাও না কোথাও তো একটা মানে বলো বাধা রাস্তায় পা দিই, এটা অস্বীকার করতে হবে না। আমরা যতই শক্তিশালী হই তারপরেও কিছু থেকে যায় সোসাইটি, আমরা এরকম জায়গা আছি। যাই হোক দাদা, এবার আসবো একেবারে না, এই ব্যাপারটা শেষ হলো না। প্রথম কথা হচ্ছে এই যে মেয়েদেরকে মানে চ্যালেঞ্জটা ও কিভাবে নেবে। হ্যাঁ, আমি অনেক ট্রেনিংয়ের কথা বলেছি। আমি ওয়ার করেসপন্ডেন্ট হিসেবে আর্মি কোরে আমি ট্রেনিং করেছি, and I was the best firer also. হ্যাঁ, যাই হোক, পিস্তল ফায়ার সবাই করতে পারতো না, আমি একদম মানে টার্গেটে বুল টুল মানে উড়িয়ে দিয়েছি। তো সেখানে একটা মেয়ে ক্যাপ্টেন, বাচ্চা মানে সেই অর্থে। তো আমি দেখলাম যে সো এনথুসিয়াস্টিক, সে আমাকে বলছে আমি ছেলেদের থেকে কোন অংশে কম, কোনো অংশে আমি কম নই, কিন্তু একটা হচ্ছে এই যে ছেলেদের মাসল আছে, আমার মাসল নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি মনে করি আমার মাথা ওর থেকে অনেক ভালো কাজ করে। তো মেয়েদেরকে নিজেদেরকে এই চ্যালেঞ্জটা নিতে হবে এবং ছেলেদেরকে স্পেস ছেড়ে দিতে হবে। এই আসলেন আসল কথাতে, যে আপনি ছেলেরা যদি জায়গাটুকু না ছাড়ে, মেয়েরা তো জায়গাটুকু নিতেই পারবে না। এটা খুব কঠিন হয়ে যায়। কারণ আজকের দিনেও যদি আপনি বলেন যে আজকে আমি 25 বছর আগে আমি কাজ করতাম, বা আমাদের সিনিয়র চ্যালেঞ্জিং ছিল, আমাদেরকে নানা কথার মাঝখান থেকে বেরোতে হয়েছে। এখন অনেক মেয়ে অনেক বেরোলেও কিন্তু গোটা কয়েকজন হাতে গুনে, অনেক বলছি আমি, অনেকের মধ্যেও তো আপনি সংখ্যাটা খুব কম। সেই জায়গাতে আপনি যেটা বলেছেন যে জায়গা ছেড়ে দিতে হবে ছেলেদেরই, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, যে একদম উচিত কথা। আমার মনে হয় ওনার যে জীবনটা শুনছিলাম সেখান থেকে আমার খুব ভালো লাগলো, স্পষ্ট বক্তা, খুব ভালো লাগলো। আচ্ছা দাদা, আমরা প্রায় শেষ পর্যায়ে, আমরা শেষ দিকে চলে এসেছি। আপনি এই বর্তমান ত্রিপুরা রাজ্যকে কিভাবে দেখছেন? একটা হচ্ছে আমি যে ত্রিপুরায় জন্মেছিলাম, হ্যাঁ, তখন সেখানে একটা মাত্র রাস্তা ছিল, এটার নাম ছিল আসাম আগরতলা রোড, যেটাকে লাইফ লাইন। এটা যদি বন্ধ হয়ে যেত তাহলে মানুষ আর বাইরে যেতে পারত না। হ্যাঁ, তো সেই ব্যবস্থা মানে সেটা একেবারেই পাল্টে গেছে এখন। হ্যাঁ, ট্রেন কখনো ত্রিপুরায় আসবে আমরা ভাবতে পারিনি। ধর্মনগর পর্যন্ত ট্রেন ছিল, শুধুমাত্র ওই অপু দুর্গার মতো ট্রেন দেখার জন্য ধর্মনগর গেছি, যে এটা কি জিনিস। হ্যাঁ, ওই রকম। তো সেই ট্রেন এখন সারা ত্রিপুরা সব জায়গায় চষে বেড়াচ্ছে। ঠিক না? আগরতলা এয়ারপোর্ট থেকে যখন মানে কলেজে পাস করার পরে কলকাতায় গিয়েছিলাম, মানে সেটা একটা রোমাঞ্চ ছিল। তো সেই যে এয়ারপোর্টটা আমি দেখেছি, হ্যাঁ, তারপর এটাকে রেনোভেট করে বড় করা হয়েছে, এখন একটা এয়ারপোর্ট হয়েছে, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়েছে এবং হয়তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে। কাজেই ত্রিপুরা তার নিজস্ব রিসোর্স হ্যাঁ তত বেশি নেই, কারণ 60% বন ইত্যাদি। তো একটা ল্যান্ডলক স্টেট, বাংলাদেশের মধ্য দিয়ে আমরা অনেক কিছু করার চেষ্টা করা হয়েছিল, সেটা সব গভর্নমেন্টই সেটা চেয়েছিল। তো আমিও কানেক্টিভিটি প্রজেক্টে কাজ করেছি। আমি মানে কিছু রিসার্চ করি, সেইগুলো আর বলা হবে না আজকে। যাই হোক, তো কিন্তু এখন বাংলাদেশের এই যে অস্থিরতা এবং তার মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করা, এবং ভারতের সঙ্গে তার বন্ধুত্বকে অস্বীকার করা, মানে সেসব দেখে আমি অশনি সংকেত দেখছি। হ্যাঁ, কিন্তু না হলে আমাদের ত্রিপুরাও অনেক উন্নত হতো, এবং ত্রিপুরার মাধ্যমে এই যে বাংলাদেশ তার নর্থ ইস্টের মধ্যে ব্যবসা বাণিজ্য, যোগাযোগ সবকিছু বাড়িয়ে নিতে পারতো। আপনি
কি ভালো লাগে না আপনার, একদম পছন্দ করেন না, ভালো লাগে না? আমার সে অর্থে বললে কিছু মেধা বর্জিত অপদার্থ সাংবাদিক মানে সব কিছুতে মানে এই এই মানে আমাদের এই যে বিশ্বটাকে পলিউট করার চেষ্টা করছে, সেটা আমার ভালো লাগে না। দারুণ দারুণ বললেন, বেশ ভালো লাগলো। আর আপনি এই যে সংবাদ মাধ্যমটা এখন তো ত্রিপুরাতে, এটা আপনি ত্রিপুরা রাজ্যের একটা বিরাট জায়গা নিয়ে আছে সংবাদ মাধ্যম। আপনি মানে কি বলবেন সেটাকে, আপনার সময়কার আর এখন বর্তমান সময়টা? একটা হচ্ছে কি, একটা জিনিস আমি বলবো যে একসময় আমরা বলতাম যে শত ফুল বিকশিত হোক, লেট 100 flowers বি ব্লুম। হ্যাঁ, কিন্তু এতগুলো ফুল যদি ফুটে ওঠে, হ্যাঁ, এমনও কিছু ফুল আছে যার থেকে দুর্গন্ধ বেরোয়, ঠিক নাকি? সব ফুলের কিন্তু সুগন্ধ নেই। হ্যাঁ, তো আমরা চাইবো যে বাগানে সবগুলো ফুল বিভিন্ন ভ্যারাইটির হবে, কিন্তু তার সবগুলোর দেখতেও ভালো হবে, সে সুগন্ধও ছড়াবে, কোয়ালিটি কোয়ান্টিটি একদম পরিষ্কার কথা, সেটা একদম। কি খেতে ভালোবাসেন আপনি? আমি এক সময় তো মানে আমি সর্বভুক ছিলাম, সব খেতে ভালোবাসেন? হ্যাঁ, এখন একটু সুগার হয়েছে, শুটকি থেকে আরম্ভ করে পাঁঠার মাংস সবই খেতে ভালো লাগে। দারুণ দারুণ উত্তর, সব খেতে ভালোবাসেন। আর এমনিতে অবসর সময় নিজে কিভাবে সময় কাটান? অ্যাকচুয়ালি সময় থাকে না। প্রথম কথা হচ্ছে আমি বলি না, আমার বই পড়তেই সবচেয়ে বেশি ভালো লাগে। বোঝাই যাচ্ছে হ্যাঁ, যেখানে অপু চলে আসলো, অপু দুর্গার গল্প চলে, মানে আপনি প্রচন্ড বইমুখী। হ্যাঁ, আমার নিঃসঙ্গও লাগে না কখনো, ফ্র্যাঙ্কলি বলছি। হ্যাঁ, মনে হয় যে মানে নিঃসঙ্গতা একটা ইসে, কিন্তু একটা বই পেয়ে গেলে, আর আমার একটা বড় লাইব্রেরিও করেছে, মানে অনেক রকমের বইটই আছে নিজের বাড়ি। হ্যাঁ, তারপর বেশ দু একটা আলাদা করে বই পড়ার জায়গাও করা আছে। সো বই পড়তেই ভালো লাগে। দাদা, আপনি একদম আমরা শেষ লগ্নে আপনি সবার জন্য কি বলবেন? সবার জন্য কি বলবো? আমি বলবো যে আমাদের সবার চৈতন্য হোক। এটা একদম ধার্মিক কথা। ধার্মিক কথা হলো ধার্মিক না, পরমহংসদেবের কথা যে চৈতন্য হোক। মানে আপনি বলছেন যে সকলের চৈতন্য নেই? চৈতন্য বলতে সেটাই বলছি, হ্যাঁ, চৈতন্যের ঘাটতি আছে অবশ্যই। এটাই মেসেজ আপনার? একদম। মানে শ্রী রামকৃষ্ণ পরমহংস, রামকৃষ্ণদেব যেভাবে বলেছেন ওনার দিক থেকে এটা সত্যি, কিন্তু একই সঙ্গে উনি দেখিয়েছেন যে আমাদের কর্মজীবনে আমাদের সততা যেমন দরকার, হ্যাঁ, আমি কিভাবে কাজ করব এবং কতটা কনসাসলি কাজ করব, হ্যাঁ, সবগুলো আমরা আমাদের চেতনা আর মান যদি উন্নত হয়, অর্থাৎ আমাদের যদি চৈতন্য হয়, তাহলে সব কিছু ভালো হবে। শেষ কথা, বড় কথা বলে ফেললেন, ভীষণ ভালো লাগলো। আমরা সত্যি কথা একটা অন্যরকম মানুষকে দেখলাম। সাংবাদিকতা বলতেই আমরা একটু ভাবি অন্যরকম। প্রেস ক্লাবের সাংবাদিক, প্রেস ক্লাব বলতেই আমরা কেমন জানি একটু মনটা হয়। কিন্তু আজকে জয়ন্ত ভট্টাচার্য, সিনিয়র সাংবাদিক জয়ন্ত দা, আমাদের অত্যন্ত শ্রদ্ধার, মানে আমার মনে হলো একটা সম্পূর্ণ মানুষকে আমরা আজ উপভোগ করলাম, যার পরিপূর্ণতা রয়েছে মানবতায়, যেখানে এত সুন্দর কথা আসতে পারে মুখ থেকে। আমরা যখন শব্দ চয়ন করি তখনই কিন্তু তার মনের ভাব প্রকাশ পেয়ে যায়, সেখান থেকে উঠে আসে মানুষের জীবনের চিত্রটা, সেই জীবনের গল্পটা। তো দাদা, ভীষণ ভালো লাগলো আমার কাছে, তো আজকে একটা পরম প্রাপ্তি, এবং দর্শক যারা ছিল তাদের কাছেও একটা পরম প্রাপ্তি, যে মানুষের জীবনে আসলে বাহ্যিক ব্যাপারটা নয়, অন্তরের ব্যাপারটা হলো আসল বিষয়। আপনার অন্তর্চিত্তটা অত্যন্ত পবিত্র, সেটাকে আমি আবারও শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আর আপনি এতটা সময় আমাদের স্টুডিওতে দিলেন এত ব্যস্ত জীবন থেকে, মানে অসংখ্য কৃতজ্ঞতা। তোমাকে ধন্যবাদ জানাই,
হ্যাঁ, তোমাকে মানে তুমি যে আমাকে এখানে ডেকেছো, এবং আমি আগেই ঠিক করে এসেছি যা যা সত্যি আমি তাই বলবো, কোনো ভনিতা না করে, যা সত্যি আমি তাই বলবো। খুব ভালো থাকবেন এবং আমাদের সকলের পাশে থাকবেন, আপনার আশীর্বাদ যেমন আমাদের সকলের উপরে বর্ষিত হয়। খুব ভালো ধন্যবাদ। থাকবেন। এতক্ষণ আপনারা শুনছিলেন বলবো গল্প, শুনছিলেন জীবনের গল্প কথা অনুষ্ঠান। ত্রিপুরা রাজ্যের একজন বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্যের কণ্ঠে আমরা নানা কথা উঠে আসলো। কিভাবে আমরা আমাদের কাজ করব, জীবনকে আমরা কিভাবে দেখব এবং নিজের জীবনকে কিভাবে পরিচালিত করব, সবটাই শুনলাম। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমাদের পাশে থাকুন।